এই শহরটির নাম মালদা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় একে। ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলা যেন এক জীবন্ত গল্পের পাতা। মালদার প্রতিটি কোণেই আছে অতীতের ছোঁয়া, গৌড়ের ধ্বংসাবশেষ, পান্ডুয়ার পুরনো মসজিদ আর সেই অজস্র কাহিনী যেগুলো আজও বাতাসে ভেসে বেড়ায়। এখানকার মানুষজন সহজ সরল আর মুখে হাসি লেগেই থাকে। আর মালদার নাম শুনলেই মনে পড়ে ফজলি আমের কথা, যার মিষ্টতা শুধু বাংলায় নয়, গোটা দেশে বিখ্যাত। এই মাটির গন্ধ, নদীর স্রোত আর এই শহরের ছন্দ যেন এক অদ্ভুত টান আছে। গঙ্গা আর মহানন্দা নদী মিলে তৈরি করেছে এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। সন্ধ্যাবেলা যখন সূর্যের আলো নদীর জলে পড়ে, পুরো শহরটা যেন সোনালি আভায় ভরে ওঠে। আর এখানেই আছে মালদার অন্যতম শ্রদ্ধেয় স্থান, মদনমোহন জিউ মন্দির। মালদা শুধু একটা জেলা নয়, এটা এক অনুভূতি, যেখানে ইতিহাস, প্রকৃতি আর মানুষের ভালোবাসা একসাথে মিশে গেছে। তাই যদি কখনো উত্তরবঙ্গের পথে বেরোন, একবার মালদা ঘুরে দেখে নেবেন অবশ্যই। হয়তো আপনিও প্রেমে পড়ে যাবেন এই শহরের সরল সৌন্দর্যে। তো চলুন, আমরা আপনাকে এই ভিডিওটিতে এই মন্দিরটা ঘুরে দেখাবো। আপনারা ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি মালদার অন্যতম ঐতিহাসিক এবং শ্রদ্ধেয় স্থান মদনমোহন জিউ মন্দিরে। এই মন্দিরটি মালদা শহরের গৌরব আর স্থানীয় মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শতাব্দী প্রাচীন এই মন্দিরটির ইতিহাস শুধু ধর্মীয় নয়, এটি মালদার সংস্কৃতির এক প্রতীক। কথিত আছে, বহু বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন রাজা বল্লাল সেনের বংশধরেরা কৃষ্ণভক্তির প্রচারের উদ্দেশ্যে। তখন থেকেই এই মন্দিরে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী মদনমোহন জিউর মূর্তি, যিনি ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ। মন্দিরের স্থাপত্যে আছে প্রাচীন বাঙালি কারুকার্যের নিদর্শন, টেরাকোটার কাজ, লাল ইটের দেওয়াল আর অলঙ্কৃত দোচালা ছাদ, সব মিলিয়ে যেন এক শিল্পকর্ম। সূর্যের আলো যখন সকালে মন্দিরের গায়ে পড়ে, তখন মনে হয় যেন দেবতা নিজেই আলোর পোশাক পরে আবির্ভূত হচ্ছেন। প্রতিদিন সকাল থেকে ভোরের আরতি দিয়ে শুরু হয় মন্দিরের দিন। ঘণ্টার ধ্বনি, শঙ্খের শব্দ আর ভক্তদের স্তব্ধপাঠে গোটা এলাকা ভরে ওঠে এক শান্তিপূর্ণ পবিত্র আবহে। ভক্তরা আসে দূর দূরান্ত থেকে, কেউ প্রণাম জানাতে, কেউ মানত পূরণ করতে, আবার কেউ শুধু এই পরিবেশের শান্তি অনুভব করতে। বিশেষ করে জন্মাষ্টমী ও দোলযাত্রার সময় এই মন্দিরের রঙে, আলোয় আর ভক্তিতে ভরে ওঠে। চারিদিক থেকে মানুষ আসে, সাজানো হয় মেলা, বাজে ঢাক আর কাঁসর ঘণ্টা। ভক্তদের মুখে শোনা যায় জয় শ্রী মদনমোহন জিউ। এই ধ্বনি যেন আকাশ পর্যন্ত প্রতিধ্বনি তোলে। মন্দিরের পাশে রয়েছে একটি প্রাচীন পুকুর, যেটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র। বলা হয় এখানে স্নান করলে মন শান্ত হয় আর সকল দুঃখ কষ্ট দূর হয়। অনেকেই বলেন মদনমোহন জিউ শুধুই দেবতা নন, তিনি মালদার অভিভাবক। দুর্যোগ, খরা বা বিপদের সময় মানুষ তার আশ্রয় প্রার্থনা করে, আর আশ্চর্যভাবে অনেকেই অনুভব করেছেন তার আশীর্বাদ। মন্দির প্রাঙ্গণে পা রাখলেই একটা আলাদা অনুভূতি আসে, একটা নীরব শান্তি, এক ধরনের স্নিগ্ধতা। ভক্তরা মাটিতে বসে কীর্তন করে, কেউ ফুল চোড়ায়, কেউ ধূপ জ্বালায়, কেউ আবার শুধু চুপচাপ বসে থাকে, যেন অন্তরের শান্তির খুঁজে পায় এখানে। শুধু ধর্ম নয়, এই মন্দির মালদার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য অংশ। মদনমোহন জিউর উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে যে আনন্দ আর একতা দেখা যায়, তা সত্যি অন্যান্য। মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে স্থানীয় বাজার, দোকান আর ছোট ছোট চায়ের স্টল, যেখানে বসে গল্প হয়, গান হয়, হাসি আনন্দে কেটে যায় সময়। যখন সূর্য অস্ত যায়, মন্দিরে প্রদীপ জ্বলে ওঠে, ঘণ্টার মৃদু শব্দ ভেসে আসে বাতাসে, তখন মনে হয় পুরো পৃথিবী যেন থেমে গেছে এক পবিত্র নীরবতায়। এই শান্তি, এটাই মদনমোহনের জিউ মন্দিরের আসল সৌন্দর্য। তাই যদি কখনো মালদা ঘুরতে আসেন, এই মন্দিরে অবশ্যই আসবেন। চোখ বন্ধ করে একবার প্রণাম করলে দেখবেন মনটা কেমন হালকা হয়ে যায়। মন্দিরের এই পরিবেশ, এই বিশ্বাস, এই ঐতিহ্য সব কিছু মিলিয়ে মদনমোহন জিউর মন্দির সত্যি মালদার এক অমূল্য রত্ন।
তো চলুন আমরা ওনার মুখেই শুনে নিই যে গল্পটা কী। আর আজ থেকে 509 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামগিরিতে এসেছিলেন। তখন এই রামগিরি গৌড়, এটা একটা রাজধানী। বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3টি রাজ্যের রাজধানী ছিল এই গৌড়। বহু রাজরাজারা এই গৌড়ে রাজত্ব করে গেছেন। লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক, পাল রাজরাজারা রাজত্ব করেছেন। রাজধানী ওনাদের পছন্দ অনুযায়ী করতেন। তবে হোসেন শাহর রাজত্বকালে যখন সারা ভারতবর্ষ সুলতানদের দখলে চলে গেল সুলতানি যুগে, সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ। আর ওনার মন্ত্রী পদে ছিলেন এই রূপ সনাতন। এই রূপ সনাতনের পূর্বপুরুষদের বসবাস দক্ষিণ ভারতের কর্ণাটকে। সেই সময় সুলতানদের অত্যাচার অধিক মাত্রায় বেড়েছিল দক্ষিণ ভারতে। জোর করে করে হিন্দু থেকে মুসলিম ধর্মান্তরিত করা, হিন্দুদের মঠ মন্দির সব ভেঙে নষ্ট করা। এনারা আর সেই কষ্ট সহ্য করতে না পেরে চলে এসেছিলেন পূর্ববঙ্গে, বাংলাদেশে। মাধাইপুর মোরগ্রাম বলে একটি জায়গায়, সেখানে মামার বাড়িতে থেকে এনারা টোলে শিক্ষা শুরু করলেন। আর এত পণ্ডিত পারদর্শী হয়ে উঠেছিলেন, সেই সময় 7টি ভাষাতে এনারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন। অগাধ জ্ঞান, এনাদের ভবিষ্যৎ কথা বলতে পারতেন। এই সব দেখে হোসেন শাহ এনাদেরকে মন্ত্রী পদ দিলেন। একজনকে অর্থমন্ত্রী আর একজনকে প্রধানমন্ত্রীর পদ। কিন্তু সেই ইচ্ছা এনাদের ছিল না যে যবনের অধীনে রাজকার্য, এটা কিছুতেই মন থেকে মানতে পারছিলেন না। রাজকার্য থেকে ওনারা বারবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে পত্র লিখতেন। কি করে উদ্ধার পাবেন হোসেন শাহ রাজকার্য থেকে? শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে, অর্থাৎ পুরী থেকে বৃন্দাবন যাওয়ার পথে হঠাৎ মাঝপথে এই 2 ভাইয়ের কথা মনে পড়ে গেল। প্রভু তাই চলে এলেন এই রামকেলিতে। সময়টা ইংরেজি 1515 খ্রিস্টাব্দের 15ই জুন। এখানে প্রতি বছর 15ই জুন রামকেলি মেলা উৎসব হয়। যে সেই দিনটাতে শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এসেছিলেন। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই রামকেলিতে আজও। প্রভু 4 দিন এখানে অবস্থান করেছিলেন এবং রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন সেই সময়। এই নামটিও প্রভু এই জায়গায় দিয়েছিলেন। বাইরে প্রভুর কেলিকদম্ব তমাল বৃক্ষের তলায় যে জায়গায় প্রভু কৃপা করেছিলেন, সেখানে প্রভুর পদচিহ্ন রয়েছে ওই ছোট্ট মন্দিরটাই। ওই বেদির ওপরে দেখব এই 2 জনকে কৃপা করেছিলেন এবং প্রভু ওনাদের নির্দেশ দিয়েছিলেন, তোমরা তো এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেছো, সনাতন ধর্ম প্রচার করো। ওনারা ভাবলেন কি করে সম্ভব এই মুসলিম রাজত্বে। তাই বৃন্দাবনের পথ ওনারা ভাবলেন যে এখান থেকে ওনারা বৃন্দাবন চলে যেতে চান। আর হোসেন শাহ বারবার চিন্তিত যে এরা রাজকার্যে আসে না, কি করে। উনি নিজে এসে যখন দেখেন যে এনারা রাজপোশাক পরিত্যাগ করে এইভাবে দীনভাবে জীবনযাপন শুরু করেছে, কি করতে চাইছে এনারা, হোসেন শাহ বিচলিত হয়ে পড়লেন এবং ওনাদের প্রশ্ন করতেই ওনারা ভাবলেন, বলেই ফেললেন যে আমরা এই রাজকার্য আর চাই না। হোসেন শাহ তাদের অর্থবৃদ্ধির ঘোষণা করলেন, সেটারও তাদের আর কোনো প্রয়োজন নেই। ওনারা বৃন্দাবনের প্রসঙ্গ তুলতেই হোসেন শাহ এই রামকেলিকে নব বৃন্দাবন সাজিয়ে দেবেন এই আশ্বাস দিলেন যে তোমরা রাজকার্যে ফিরে এসো, এই রামকেলি হবে তোমাদের নব বৃন্দাবন। তিনি বৃন্দাবনের অনুকরণে এখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, চিত্রাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখাকুণ্ড, সুদেবী, ইন্দুলেখা, চম্পকলতা, অষ্টসখীর 8টি কুণ্ড এখানে হোসেন শাহ করালেন যে তাদেরকে রাজকার্যে আটকে রাখার জন্য। রূপ গোস্বামী অর্থমন্ত্রী ওনার উপার্জিত সব অর্থ বিলিয়ে দিতে লাগলেন যে কি হবে এই অর্থ। এবং গভীর রাত্রে তিনি এই রামকেলি ছেড়ে একাকী বেরিয়ে পড়েছিলেন। আর সেই সময় সনাতন গোস্বামী কারাগারে বন্দী হয়ে গেলেন। যে রূপ গোস্বামী চলে গেলেন, হোসেন শাহ জোর করে সনাতন গোস্বামীকে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে রেখেছেন। সেই কারাগারটিও এখানে আছে। সেই বিশাল ইতিহাস চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত রয়েছে। আর এই রাধা মদন মোহন বিগ্রহ, বলরাম রেবতী এই পাশেই, আর ওইদিকে নিতাই গৌর সীতানাথ এখানে এসেছিলেন। এই সব বিগ্রহ রূপ গোস্বামী সনাতন গোস্বামী নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেবা শুরু করেছিলেন। যদি কখনো মালদায় আসেন, একবার অবশ্যই ঘুরে যাবেন এই মদনমোহন জিউর মন্দিরে। হয়তো আপনিও খুঁজে পাবেন সেই শান্তিটুকু যেটা আমরা সকলে খুঁজি প্রতিদিনের জীবনে। জয় শ্রী মদনমোহন জিউ। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে এই যাত্রায় থাকার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে।
আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পেজটিকে একটু ফলো করে দেবেন। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।